Hello and welcome back to the discussion on carbocation rearrangement, or more precisely rearrangement where a migrating group migrates from carbon to another electron deficient carbon. আজকে আমাদের ডিসকাশন একটা নেম রিয়াকশনকে নিয়ে, সেটা হচ্ছে Arndt-Distert reaction, which is also known as Arndt-Distert homologation. This is a method for homologating a carboxylic acid. Homologation মানে একটা RCO2H যদি থাকে, তার হোমোলোগেট করলে সেটা RCH2CO2H এ কনভার্টেড হবে, অর্থাৎ একটা CH2 গ্রুপ বেড়ে যাবে। এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে তার হায়ার হোমোলগ অ্যাসিডও বানানো যেতে পারে, অথবা তার কোনো একটা ডেরিভেটিভ লাইক অ্যামাইড অর এস্টার সেটাও আমরা বানাতে পারি। এই কনভার্সনটা হোল Arndt-Distert রিয়াকশনটা বেসিক্যালি 3টে স্টেজে হয়, এবং ইট ইজ ওয়ান অফ দি বেস্ট প্রিপারেটিভ মেথড ফর চেন হোমোলোগেশন ফর কার্বক্সিলিক অ্যাসিড। ফার্স্ট স্টেজে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিডকে করেসপন্ডিং অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট করি। সেকেন্ড স্টেজে এই অ্যাসিড ক্লোরাইডটাকে আমরা এক্সেস ডায়াজোমিথেন দিয়ে ট্রিট করে আলফা ডায়াজো কিটোন বানাই। এখানে আমাদের এক্সট্রা কার্বন অ্যাটমটা ইন্ট্রোডিউসড হয়। এবং থার্ড স্টেজে এই আলফা ডায়াজো কিটোনকে সিলভার 1 ক্যাটালিস্টের প্রেজেন্সে এবং অ্যাকুয়াস মিডিয়ামে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনের মাধ্যমে আমরা হোমোলোগেটেড অ্যাসিডে কনভার্ট করি। এই রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে উলফ রিঅ্যারেঞ্জমেন্ট। এই রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার সময় একটা কিটিন ইন্টারমিডিয়েট তৈরি হয়, যেটা ওয়াটার দিয়ে ক্যাপচার্ড হয় এবং ইভেনচুয়ালি হোমোলোগেটেড অ্যাসিডে কনভার্টেড হয়। তো প্রথম স্টেজ সেটা হচ্ছে কনভার্সন অফ কার্বক্সিলিক অ্যাসিড টু অ্যাসিড ক্লোরাইড। এটা মোর কমনলি অ্যাসিড ক্লোরাইড দিয়ে করা হয়, বাট কখনো কখনো দেয়ার আর রিপোর্টস যে এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড দিয়েও করা যেতে পারে। কার্বক্সিলিক অ্যাসিডকে করেসপন্ডিং অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট করার জন্য অনেক রকম রিয়েজেন্ট আছে। জেনারেলি অক্সিজেনকে স্ট্রিপ অফ করতে গেলে অর্গানিক মলিকিউল থেকে ফসফরাস বা সালফার রিয়েজেন্ট ইউজ করা হয়, বিকজ ফসফরাস অক্সিজেন বা সালফার অক্সিজেন বন্ড এনার্জি হাই, দ্যাট ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর দিস রিয়াকশনস। তো আমরা এখানে মেকানিজমটা দেখিয়েছি থায়োনিল ক্লোরাইড বা SOCl2 দিয়ে। সেখানে গ্যাসিয়াস প্রোডাক্ট হিসেবে সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড বেরিয়ে আসে, ফলে পিউরিফিকেশান অফ দি প্রোডাক্ট ইজ ভেরি ইজি। একটা নাইট্রোজেনের স্ট্রিম চালিয়ে দিলে এই সালফার ডাইঅক্সাইড আর HCl গ্যাসটা বেরিয়ে যায় এবং আমাদের অ্যাসিড ক্লোরাইডটা পড়ে থাকে। তার ফলে সেপারেশনের জন্য আমাদের ডিটেল এবং ইলাবোরেট প্রসেসেস লাইক ক্রোমাটোগ্রাফি বা ইত্যাদি এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। হাউএভার এর বাইরেও অন্য টেকনিক আছে, যেমন PCl3 দিয়ে ট্রিট করলে H3PO3 হয়ে বেরোবে অক্সিজেনটা, PCl5 দিয়ে ট্রিট করলে POCl3 HCl হয়ে বেরোবে। কিন্তু এখানে তোমাকে সব সেপারেশন করতে হবে। আর আরেকটা রিলেটিভলি রিসেন্ট টেকনিক আছে, সেটা হচ্ছে অক্সালিল ক্লোরাইড এবং ক্যাটালিটিক DMF দিয়ে ট্রিট করা হয়। এর মেকানিজমটা খুব ইন্টারেস্টিং। আই উড আর্জ ইউ টু লুক ফর ইট ইন ইয়োর বুকস অর ইন দ্য ইন্টারনেট অ্যান্ড ট্রাই টু ফিগার আউট যে এর মেকানিজমটা কীভাবে হচ্ছে। এটারও সুবিধা হচ্ছে যে এখানে আবার সেই গ্যাসিয়াস বাই প্রোডাক্টস তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড ইত্যাদি বেরিয়ে আসে এবং RCOCl তৈরি হয়। ওকে, সো নেক্সট ইজ সেকেন্ড স্টেজ, দ্যাট ইজ দি ফর্মেশন অফ দি ডায়াজোকিটোন। এবং এই জায়গাটা থেকে বেশ প্রচুর কোশ্চেন দেয়। এখানে অ্যাসিড ক্লোরাইডটাকে আমরা এক্সেস ডায়াজোমিথেন দিয়ে ট্রিট করছি। এক্সেস কথাটা ইম্পর্ট্যান্ট। এবং সেক্ষেত্রে অ্যাসিড ক্লোরাইডটা একটা আলফা ডায়াজোকিটোন তৈরি করে এবং মিথাইল ক্লোরাইড এবং নাইট্রোজেনকে এলিমিনেটেড হতে দেখতে পাওয়া যায়। তো আমরা জানি অ্যাসিড ক্লোরাইডের কার্বনটা ইলেকট্রোফিলিক, আর ডায়াজোমিথেন তার কার্বনটা ওপরে একটা নেগেটিভ চার্জ আমরা আঁকতে পারি রেজোনেন্স ক্যানোনিক্যালে, কোনো একটা রেজোনেন্স ক্যানোনিক্যালে, এবং তার একটা নিউক্লিওফিলিক প্রপার্টি আছে। সো এই হাইলি ইলেকট্রোফিলিক কার্বনিল কার্বনে অ্যাটাক করবে, এটা এক্সপেক্টেড। সো ইন দিস স্টেপ দি ডায়াজোমিথেন ইজ অ্যাক্টিং অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যান্ড ইট ইজ ফর্মিং আ টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট, যেখানে এই কার্বনটার উপরে একটা ভেরি গুড লিভিং গ্রুপ ক্লোরাইড রয়েছে। তার ফলে কার্বন অক্সিজেন বন্ড রিফর্ম করছে এবং ক্লোরাইডকে ইজেক্ট করে দিচ্ছে। ক্লোরাইড বেরিয়ে যাওয়ার পর যেটা তৈরি হলো, সেখানে একটা CH2 গ্রুপ আছে যার দুদিকে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। একদিকে একটা N2+, সেটাও -I-R, আরেকদিকে একটা COR গ্রুপ, অর্থাৎ একটা কিটো গ্রুপ, সেটাও -I-R। বোথ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকার জন্য এটা হাইলি অ্যাসিডিক হয়ে পড়ে এবং এক্সেস ডায়াজোমিথেন মানে মিডিয়ামে এখনও ডায়াজোমিথেন আছে, সেই ডায়াজোমিথেন এবার এখান থেকে প্রোটন খেয়ে ফেলে। এবং যদি প্রোটন খায় তাহলে ডায়াজোমিথেনকে এখানে আমরা বলতে পারি যে ডায়াজোমিথেন এখানে বেস হিসেবে কাজ করছে। তার ফলে প্রথম স্টেপটাতে সে নিউক্লিওফাইল,
আর এই স্টেপটাতে সে বেস। তার মানে ডাইজোমিথেনের বেসিক্যালি এখানে দুটো রোল আছে, একটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে আর একটা হচ্ছে বেস হিসেবে কাজ করে। এবং খাওয়ার পর নিজে তাহলে CH3N2+ তৈরি করবে। মিডিয়ামে একটা গুড নিউক্লিওফাইলও আছে, ক্লোরাইড মাইনাস। আর CH3N2+ মানে CH3X টাইপের জিনিস, সেটা SN2 অত্যন্ত ভালো হয় এবং নাইট্রোজেন খুবই ভালো লিভিং গ্রুপ, তার ফলে এখানে SN2 হয়। অনেকে বলে এখানে নাইট্রোজেন এত ভালো লিভিং গ্রুপ যে এখানে ট্রানজিয়েন্ট মিথাইল কার্বোক্যাটায়নও তৈরি হতে পারে, এটা SN1ও হতে পারে। তো সেটা একটা এমন ইস্যু যেটা এখনও অবধি খুব সেটেলড নয়। তো আমরা এখানে SN2টাকে চুজ করেছি, দেখিয়েছি যে CH3N2+ অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম আনস্টেবল, সেখান থেকে ক্লোরাইড মাইনাস এখানে অ্যাটাক করবে এবং SN2 রিয়াকশন হয়ে CH3Cl আর নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। প্রোডাক্টটা কী হলো তাহলে? এই প্রোটন অ্যাবস্ট্রাকশনের ফলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা আলফা ডায়াজোকিটোন, যার একটা রেজোন্যান্স স্ট্রাকচার হলো এইটা, এনলেট লাইফ রেজোন্যান্স স্ট্রাকচার, আর একটাতে আমরা নাইট্রোজেনের ওপরে নেগেটিভ চার্জটাকে ডিলোকালাইজ করেছি। এবং অবভিয়াসলি তুমি বুঝতে পারছো যে এটা S-cis ফর্মে আঁকা হয়েছে। এটা এস্টাবলিশ যে এটা S-cis বা SZ কনফরমেশনেই থাকে। তো যেহেতু ডায়াজোমিথেন একবার নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে এবং মিডিয়ামে যেহেতু একটা এমন স্পিসিস তৈরি হচ্ছে যেটা হাইলি অ্যাসিডিক, তাহলে ডায়াজোমিথেন বেস হিসেবেও কাজ করবে। তাই এক্সেস ডায়াজোমিথেন আমাকে ব্যবহার করতে হবে, অ্যাটলিস্ট 2 ইকুইভ্যালেন্ট ডায়াজোমিথেন ইউজ করতে হবে। অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে যে 2 ইকুইভ্যালেন্ট ইউজ না করলে কী হবে? যদি আমরা এক্সেস ডায়াজোমিথেন ইউজ না করি এবং মাত্র 1 ইকুইভ্যালেন্ট ডায়াজোমিথেন ব্যবহার করি, তাহলে প্রথম স্টেপটা তো হলো, টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হলো, তারপর ক্লোরাইডও বেরোলো, কিন্তু তারপরে এইখানে আর কোনো বেস নেই এই প্রোটনটাকে খাওয়ার মতো। অথচ মিডিয়ামে একটা পাওয়ারফুল নিউক্লিওফাইল ক্লোরাইড আছে। ইনস্টেড অফ অ্যাক্টিং অ্যাজ আ বেস, যেহেতু HCl ইজ এ ভেরি স্ট্রং অ্যাসিড, ক্লোরাইড ইজ এ ভেরি উইক বেস, বাট ক্লোরাইড ইজ এ ভেরি গুড নিউক্লিওফাইল, সে এই পজিশানে অ্যাটাক করে বসবে, কারণ এটা আলফা 2 কার্বনিল অ্যান্ড অ্যাটাচ টু অ্যান এক্সেলেন্ট লিভিং গ্রুপ। তার ফলে এখানে SN2 রিয়াকশান হয়ে যাবে। আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে আলফা ডায়াজোকিটোন, কিন্তু সেটা তো তৈরি হবে না, আমরা এখানে আলফা ক্লোরোকিটোন পেয়ে যাব, যেটা আমরা চাইছি না। এই সিচুয়েশানটাকে অ্যাভয়েড করতে গেলে আমাদেরকে এই মিডিয়ামে একটা বেস দিতে হবে। এক্সেস ডায়াজোমিথেন সেই কাজটা করে দেয়। যদি আমরা মনে করি যে ডায়াজোমিথেন একটা টক্সিক জিনিস, সেটাকে আমরা এক্সেস ইউজ করব না, কারণ ডায়াজোমিথেন লার্জ স্কেলে বানানো যায় না, অত ডায়াজোমিথেন ইউজ করা আমাদের ল্যাবরেটরিতে অসুবিধে আছে, তাহলে আমরা 1 ইকুইভ্যালেন্ট ডায়াজোমিথেন ইউজ করতে পারি। বাট ইন দ্যাট কেস এই ক্লোরোকিটোন তৈরি হওয়ার হাত থেকে বাঁচাতে গেলে মিডিয়ামে একটা বেস দিতে হবে, এমন একটা বেস দিতে হবে যে এই প্রোটনটাকে খেয়ে নিতে পারে, অথচ অন্য কোনো সাইড রিয়াকশানে পার্টিসিপেট করবে না। যদি এই প্রোটনটাকে ট্রাইথাইল্যামিনের মতো বেস দিয়ে আমরা খেয়ে নিই, তাহলে সেক্ষেত্রে 83NH+, অর্থাৎ ট্রাইথাইল্যামিনের কনজুগেট অ্যামোনিয়াম সল্টটা তৈরি হবে, হাইড্রোক্লোরাইড সল্ট, এবং আমার আলফা ডায়াজোকিটোন তৈরি হবে। অর্থাৎ এটাও একটা উপায় হতে পারে। তবে কোশ্চেনটা মেনলি এটা দেয় যে এক্সেস ডায়াজোমিথেন কেন ইউজ করা হয়, এবং এক্সেস ডায়াজোমিথেন ইউজ না করে 1 ইকুইভ্যালেন্ট ব্যবহার করলে কী হবে। তার সঙ্গে আরেকটা কোশ্চেন অবশ্যই জুড়ে দেওয়া যায় যে আমি 1 ইকুইভ্যালেন্টই ব্যবহার করব, কিন্তু তাহলে আমাকে আর কি দিতে হবে? অবভিয়াসলি এটা বেস দিতে হবে। কী ধরনের বেস দেবো? ET3N দেবো, কারণ ET3N সত্যিকারের কথা বলতে ET3N যদি এখানে অ্যাটাক করেও বা, সে ET3N+ হয়ে থাকবে এবং সেটা ইটসেলফ একটা ভেরি গুড লিভিং গ্রুপ, তার ফলে সে আবার বেরিয়ে যাবে এবং তোমার ট্রাইথাইল্যামিন এখানে কোনো প্রবলেম হয়তো করবে না, এবং অ্যাকচুয়ালি এখানে ওর নিউক্লিওফাইল হিসেবে কাজ করার চান্সও কম, কারণ ওর কিছুটা স্টেরিক বাল্ক আছে, ক্লোরাইডের মতো অত পাওয়ারফুল নিউক্লিওফাইলও নয়, অথচ ওর হাই বেসিসিটি আছে। সেই জন্য ও প্রোটনটাকেই খাবে এবং নিউক্লিওফাইল হিসেবে ওর অ্যাটাক করার পসিবিলিটিস ভেরি ভেরি লেস। ওকে, থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের রিজন যে আমরা এটা এখানে কেন পড়ছি, কারণ এখনও অবধি আমরা কোনো রিঅ্যারেঞ্জমেন্ট দেখিনি, অথচ আমরা এটাকে রিঅ্যারেঞ্জমেন্টের আন্ডারে পড়ছি। তাহলে রিঅ্যারেঞ্জমেন্টের আন্ডারে পড়ছি, তাহলে কোথাও তো একটা রিঅ্যারেঞ্জমেন্ট আছে। রিঅ্যারেঞ্জমেন্ট স্টেপ হচ্ছে এই থার্ড পার্টটা। এটা এই আলফা ডায়াজোকিটোনটা তুমি যদি ভালো করে দেখো, তাহলে এই কার্বনটার ওপরে নেগেটিভ চার্জ আছে, ট্রু, কিন্তু এর ওপরে একটা N2+ও আছে, এবং N2+ একটা এক্সট্রিমলি গুড লিভিং গ্রুপ। তাহলে যখন এই CN বন্ডটা ভেঙে যাবে, ভাঙার জন্য রেডি, তাহলে এই কার্বনের ওপরে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে। কারণ আমি যদি সত্যি সত্যি নাইট্রোজেনকে এখান থেকে বার করে দিই আর কিছু না করি, তাহলে এই কার্বনের ওপরে
একটা হাইড্রোজেন থাকবে, একটা COR থাকবে, আর একটা লোন পেয়ার থাকবে। তার মানে এটা একটা কার্বিন হয়ে যাবে, এমন একটা কার্বিন যে কার্বিনে কিন্তু পাশে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। তার মানে এই ধরনের কার্বিনকে আমরা ইলেকট্রোফিলিক কার্বিন বলতে পারি, অর্থাৎ এই কার্বনটা তখন ইলেকট্রোফিলিক হবে। যদিও ইন সলিউশন সিলভার ওয়ান ক্যাটালিস্টের প্রেজেন্সে যখন আমরা সলিউশন ফেজে রিয়াকশান করি তখন কার্বিন ইন্টারমিডিয়েট অ্যাকচুয়ালি তৈরি হয় না, কিন্তু আমরা ভাবতে পারি যে অ্যাজ ইফ এখানে একটা কার্বিন তৈরি হচ্ছে। অ্যাজ ইফ যদি কার্বিন তৈরি হতো তাহলে এটার নেচারটা কী হতো? তাহলে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতো। তাহলে CN বন্ড ভাঙবে, R গ্রুপ মাইগ্রেট করবে এই এখানে যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে তাকে প্রশমিত করার জন্য, নিউট্রালাইজ করার জন্য, এবং তাহলে কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে পড়ছে। তাহলে এখানে যে লোন পেয়ারটা আছে সে ওকে স্টেবিলাইজ করবে। তাহলে দেখো নাইট্রোজেন লিভস, এটা 1 নম্বর, R মাইগ্রেটস, তাহলে এটা 2 নম্বর, আর লোন পেয়ার ফর্মস কার্বন কার্বন ডাবল বন্ড, অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বর। তাহলে সিলভার ওয়ান ক্যাটালিস্ট দিয়ে আমরা এই কাজটা অ্যাকমপ্লিশ করতে পারি। এবং এটা অবভিয়াসলি একটা 1-2 শিফট, এটা 1-1 বন্ড, এটা 2, তার মানে 1-1 বন্ড থেকে 1-2 বন্ড হচ্ছে, তাহলে 1-2 শিফট, নাইট্রোজেন বেরিয়ে গেল। আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা কিটিন, দেখো অ্যালিনের মতো দেখতে, সেন্ট্রাল কার্বনটা sp হাইব্রিডাইজড। এবার এই কার্বন অবভিয়াসলি লিনিয়ার ইন শেপ, স্টেরিক হিন্ড্রেন্স প্রায় কিছু নেই। sp মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ কার্বন, এবং তার উপরে এবার একটা অক্সিজেন রয়েছে, তার ফলে তার একটা ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টও আছে। সব মিলিয়ে এই কিটিনের এই কার্বনটা ইলেকট্রোফিলিক, ওয়াটার একে অ্যাটাক করবে, অ্যাটাক করার পর C ডাবল বন্ডেডও ভেঙে যাবে, প্রোটন ট্রান্সফার হবে। প্রোটন ট্রান্সফার হয়ে যে বস্তুটা তৈরি হলো সেটা বেসিক্যালি একটা এনল। তো সেই এনলকে আমরা টোটোমেরিক চেঞ্জ করে কিটোতে নিয়ে যাবো, এবং যেই কিটোতে নিয়ে যাবো আমরা দেখবো আমাদের হোমোলোগেটেড অ্যাসিডটা তৈরি হয়ে গেছে। এবং অফকোর্স এই কার্বনটা এসেছে ডায়াজোমিথেন থেকে, এই পার্টটা এসেছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এই পার্টটাও এসেছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। মাঝখানের এই যে কার্বনটা, এই কার্বনটা এসেছে ডায়াজোমিথেন থেকে। তো আমি যদি ওয়াটার নিউক্লিওফাইল ইউজ না করে মিথানল নিউক্লিওফাইল ইউজ করি ইন প্রেজেন্স অফ সিলভার ওয়ান ক্যাটালিস্ট, তাহলে আমরা এস্টার পাবো। যদি আমি অ্যামোনিয়া ইউজ করি ইন প্রেজেন্স অফ সিলভার ওয়ান ক্যাটালিস্ট, তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড অ্যামাইড পাবো। দুটো ক্ষেত্রেই আমরা হোমোলোগেটেড এস্টার এবং হোমোলোগেটেড অ্যামাইড রেসপেক্টিভলি পেয়ে থাকবো। অর্থাৎ হোমোলোগেশন হবেই, কিন্তু ফাইনাল প্রোডাক্টটা অ্যাসিড হবে না এস্টার হবে না অ্যামাইড হবে, দ্যাট অ্যাকচুয়ালি ডিপেন্ডস আপন the nucleophile, the identity of the nucleophile that you are using. এখন আমরা এটাকে কনসার্টেড দেখিয়েছি, এবং ইন সলিউশন সিলভার ওয়ান প্রেজেন্সে এই রিঅ্যারেঞ্জমেন্ট, যেটাকে আমরা উলফ রিঅ্যারেঞ্জমেন্ট বলে থাকি, সেটা কনসার্টেডই হয়। নাইট্রোজেন বেরিয়ে যায়, আর মাইগ্রেট করে এবং লোন পেয়ার কার্বন ডাবল বন্ড তৈরি করে, সেটাই হয়। কিন্তু এরকম প্রমাণও আছে যে ফটোকেমিক্যালি যদি আমি ট্রিগার করি সিলভার ওয়ান ক্যাটালিস্ট না দিয়ে, তাহলে সেক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্টটা কিন্তু একটা সত্যি একটা কার্বিন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যেতে পারে, যেখানে নাইট্রোজেন বেরিয়ে গেল কিন্তু আর মাইগ্রেট করলো না। আর কখন মাইগ্রেট করলো? যখন কার্বিন ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছে। কার্বিন ইন্টারমিডিয়েট তৈরি হলো তখন আর মাইগ্রেট করলো, আর CC ডাবল বন্ড তৈরি হলো, কিটিন হলো, ওয়াটার দিয়ে অ্যাটাক করানো হলো, এবং আমরা এখানে কার্বক্সিলিক অ্যাসিড পেলাম। আবার এই সিচুয়েশনটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ এই যে সেই কার্বিনটা ইনফ্যাক্ট একটা আনস্যাচুরেটেড ইপক্সাইড অক্সিরিন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে আরেকটা কার্বিনের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। এখন এই কার্বিন 1 এবং এই কার্বিন 2, এরা দুজনে ইভেনচুয়ালি একই কিটিন এবং সেম এন্ড প্রোডাক্ট দেবে। সেটা তুমি কনক্লুশনটা ভেরিফাই করো, যে এখান থেকে যদি আমরা আরকে মাইগ্রেট করিয়ে যে কিটিনটা পাবো, এখান থেকে অবভিয়াসলি আমাদেরকে হাইড্রোজেনকে মাইগ্রেট করাতে হবে, কারণ এখানে যদি আর মাইগ্রেট করে আর তাহলে এখানে যদি ডাবল বন্ড তৈরি হয়, তাহলে এখানে অবভিয়াসলি হাইড্রোজেনকে মাইগ্রেট করতে হবে, এবং এখানে আবার সেই ডাবল বন্ড তৈরি হবে। কিটিন এবং ফাইনাল কার্বক্সিলিক অ্যাসিড একই হবে, হোমোলোগেটেড কার্বক্সিলিক অ্যাসিড, সেটা তুমি ভেরিফাই করে নিও। তার ফলে এইটা জেনারেলি আমাদের চোখে পড়ে না, এই ইকুইলিব্রিয়ামটা জেনারেলি আমাদের চোখে পড়ে না, কিন্তু আমরা একটা এক্সাম্পল দেখব যখন এটা চোখে পড়বে। যাই হোক, তার আগে আমরা দেখে নিই যে এই যে মেকানিজম দেওয়া হয়েছে এর সপক্ষে কী কী প্রুফ আছে। একটা প্রুফ হচ্ছে ডাইফিনাইল কিটিনের মতো স্টেবল কিটিনকে আইসোলেট করা যায়, অবভিয়াসলি কনজুগেশন দিয়ে স্টেবিলাইজড। তো এটা যদি সত্যি আইসোলেট করা যায়, তাহলে এটা প্রমাণ হয় নিশ্চয়ই যে এই ধরনের একটা স্পিসিস মিডিয়াম ইনসিটু তৈরি হচ্ছে, অর্থাৎ এটা একটা ইন্টারমিডিয়েট। আচ্ছা, যেহেতু ইন্ট্রামলিকিউলার মাইগ্রেশনের কথা বলা হচ্ছে,
কনসার্টেড হোক কিংবা কার্বিন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়েই হোক, তাহলে আমরা রিটেনশন অফ কনফিগারেশনের কথা ভাবতে পারি, এবং কাইরাল মাইগ্রেটিং গ্রুপ যদি নিই তাহলে রিটেনশন অফ কনফিগারেশন আমরা ফুললি দেখতে পাচ্ছি। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, এই ধরনের রিটেনশন অফ কনফিগারেশন আঁকার সময় আমরা এই কাইরাল গ্রুপটাকে প্রোডাক্টে আগে এঁকে নেব। আমরা জানি যে এই পার্টটা থেকে এর কানেকশান আগে ছিল COCH মাইনাস N2+-এর সঙ্গে, ফাইনাল কানেকশানটা এর সাথে হবে CH2CO2H এর। তার ফলে এরটাকে আমি এক্স্যাক্টলি এখানে রিপ্রোডিউস করব, যেভাবে আঁকা আছে রিঅ্যাক্ট্যান্টে সেভাবেই আঁকবো। তারপর বাকি পার্টটাকে আমার ইচ্ছে মতো এঁকে নেবো, কারণ আমি জানি যে এর পাশে CH2CO2H আসবে। আমি সব শুদ্ধ একে মাইগ্রেট করে এইখানে দিয়ে নাইট্রোজেনকে বের করে এইখানে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করে কিটিন একে যদি করতে যাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এর স্টিরিওকেমিস্ট্রি মাঝপথে গুলিয়ে যেতে পারে, কারণ একে তো আমি সত্যি সত্যি মাইগ্রেট করাচ্ছি। অর্থাৎ মাইগ্রেশনটা আমি ইমপ্লাই করব, কিন্তু একে এর জায়গা আমি বদলাবো না, মলিকুলের বাকি অংশটার জায়গাটা আমি বদলে দেবো। পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এ যেরকমটি ছিল, ফিনাইল সামনে মিথাইল পেছনে N-বিউটাইল পেজের ওপরে, ঠিক সেভাবেই আমি আঁকবো এবং মলিকুলের বাকি অংশটাকে সেভাবেই আঁকবো। আমাকে যদি এইখানে বলতো যে এটার কিটিনটা আঁকো, তো অবভিয়াসলি আমি এখানে এইটাকে এরকমভাবে এঁকে এখানে একটা হাইড্রোজেন দিতাম, দিয়ে এখানে একটা C+C দিতাম, আর এখানটা একটা C+ও দিতাম। এরকম করলেই আমার আঁকাটা হয়ে যেত। অর্থাৎ আমি একে ডিস্টার্ব করব না। আচ্ছা, আইসোটোপিক লেভেলিং দিয়ে প্রমাণ করেছে যে কোন কার্বনটা কোত্থেকে এসছে। যেমন 1-ব্রোমোপ্রোপেন নিয়েছে, গ্রিগনাট বানিয়েছে, কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশান করেছে যেখানে কার্বনটা C14 এনরিচড, তারপর অ্যাকুয়াস অ্যাসিড দিয়েছে, তো কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে 1 2 3 4 বিউটানোইক অ্যাসিড, তার কার্বক্সিলিক কার্বনটা লেভেলড। SOCl2 দিয়েছে, তো অবভিয়াসলি এটা COCl হয়েছে। এখনও পর্যন্ত কার্বন 14 এনরিচমেন্ট এই কার্বনিল কার্বনে আছে। তারপর এক্সেস ডায়াজো মিথেন দিয়েছে, দেওয়ার পর আমরা এখানটাতে ডায়াজো কিটোন পেয়েছি। তাহলে আমার মাইগ্রেটিং গ্রুপ হচ্ছে অবভিয়াসলি এই N-প্রোপাইল গ্রুপটা। এই N-প্রোপাইল গ্রুপ যখন সিলভার আয়ন ক্যাটালিস্টের প্রেজেন্সে অ্যাকুয়াস মিডিয়ামে মাইগ্রেট করবে এবং কিটিন তৈরি হবে, সেই কিটিনের তাহলে ডেফিনিটলি এই কার্বনিলটাই হচ্ছে কিটিনের কার্বনিল, অর্থাৎ এই কার্বনিলটাই লেভেলড থাকবে, এবং যখন ওয়াটার অ্যাটাক করবে এই কার্বনিলের ওপরেই অ্যাটাক করবে, এটাই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হবে। অর্থাৎ আমার ফাইনাল প্রোডাক্টে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বক্সিলিক কার্বন সেটাই লেভেলড থাকবে, হুইচ মিনস যে আমার এই সেই গ্রুপটা যেটা কার্বন ডাইঅক্সাইড থেকে এসেছিলো, এই পার্টটা কার্বনটা কার্বন ডাইঅক্সাইড থেকে এসছে, আর এই কার্বনটা আমার এই N-প্রোপাইল এই চেনটা এটা হচ্ছে আমার R গ্রুপ যেটা মাইগ্রেট করেছে, আর N-প্রোপাইলের সাথে এই কার্বনিল কার্বনের বা কার্বক্সিলিক অ্যাসিড কার্বনিলের মাঝখানে যে CH2 গ্রুপটা আছে সেটা এসেছে ডায়াজোমিথেন থেকে, হুইচ ইজ দিস ওয়ান। সিমিলারলি আমরা যদি ডায়াজোমিথেন ইউজ না করে একটা অন্যরকম ডায়াজো কম্পাউন্ড ইউজ করি, যেমন এখানটায় CH2- নেই, এখানে MECH- আছে, তো MECH- দিয়ে অ্যাটাক করলে অবভিয়াসলি এই পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট এই জায়গাটার সাথে এই জায়গাটার হবে, এবং তারপর যখন মাইগ্রেশন হবে তখন মিথাইল এখানে মাইগ্রেট করবে, নাইট্রোজেন বেরোবে, আগে নাইট্রোজেন বেরোলো, এটা 1 এটা 2 আর এখানটায় হচ্ছে 3, তাহলে তোমার কিটিন তৈরি হলো। সেই কিটিন যখন কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্টেড হবে অ্যাকুয়াস মিডিয়ামে, তখন এই কার্বনটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন হবে, আর আমাদের এই জায়গাটাতে এই কার্বনটা সেটার উপর একটা মিথাইল অলরেডি ছিল আর একটা মিথাইল মাইগ্রেট করে এসছে, তাহলে আমি এখানটায় একটা CHME2 গ্রুপ পাবো। তার মানে এই কার্বনটা আমাদের ডায়াজো কম্পাউন্ডটা থেকে এসেছিলো, এইখান থেকে এসেছিলো। ওকে, এবার ওই কার্বিনের গল্পটা একটু ফিরে আসি। যদি এই যে বস্তুটা দেখলাম, এটা সাবস্টিটিউটেড ডায়াজো কম্পাউন্ড দিয়ে যদি আমরা রিয়াকশান করি ইনস্টেড অফ ডায়াজোমিথেন, এবং সেই রিয়াকশানটা যদি ফটোকেমিক্যালি ট্রিগার করা হয়, তাহলে আইসোটোপিক লেভেলকে কিন্তু স্ক্র্যাম্বল হতে দেখা যায়। এখানে যেরকম দেখা যায় না, এখানে কার্বনিল কার্বন লেভেলড, প্রোডাক্টেও কার্বনিল কার্বন লেভেলড, কিন্তু H- দিয়ে ট্রিগার করলে দেখা যায় দুটো প্রোডাক্ট হয়, একটাতে কার্বনিল কার্বনটা লেভেলড, একটাতে আলফা কার্বনটা লেভেলড। তো এটা কী করে হলো? কারণ যদি কনসার্টেড মেকানিজম হয়, যেটা আমরা এর আগে দেখেছি, সেখানে তোমার এই লেভেল সেটা কিটিনের কার্বনিল কার্বনের ওপরেই আটকে থাকার কথা যদি কনসার্টেড পাথওয়ে হয়, হুইচ ইভেনচুয়ালি শুড এন্ড আপ ইন দি কার্বক্সিলিক কার্বন। সিঙ্গেল প্রোডাক্ট আমরা এক্সপেক্ট করছি, কিন্তু আমরা এটা বলেছিলাম
যে এইচ নিউ দিয়ে ট্রিগার করলে কনসার্টেড হয় না, সেখানে কার্বিন ইন্টারমিডিয়েট হয়, এবং কার্বিন ইন্টারমিডিয়েটটা আবার একটা অক্সিরিন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে সেকেন্ড কার্বিন একটা ইন্টারমিডিয়েটের সঙ্গে রিলেটেড থাকে। অর্থাৎ এই কার্বিন ইন্টারমিডিয়েটে কার্বনিল কার্বন লেভেলড হলেও এই কার্বিন ইন্টারমিডিয়েটে কিন্তু আলফা কার্বনটা লেভেলড, এবং সেখান থেকে যে কিটিনটা তৈরি হচ্ছে সেই কিটিনের কিন্তু কার্বনিল কার্বন লেভেলড নয়, তার পাশের কার্বনটা লেভেলড। অবভিয়াসলি তুমি যদি এবার ওয়াটার দিয়ে একে ট্রিট করো তো তাহলে তোমার এমন প্রোডাক্ট তৈরি হবে যেখানে আলফা কার্বনটা লেভেলড হয়ে বসে আছে। এবং এটা তো সত্যি কথা যে কার্বিন 2ও আছে এবং অক্সিরিনের থ্রু দিয়ে কার্বিন 1ও আছে। তাহলে কার্বিন 1 থেকে আমরা এমন প্রোডাক্ট পাবো যেখানে কার্বনিল কার্বনটা লেভেলড, আর কার্বিন 2 থেকে আমরা এমন প্রোডাক্ট পাবো যেখানে আলফা কার্বনটা লেভেলড। এটা ইনফ্যাক্ট এটা এইভাবেই প্রমাণ করেছিল যে এখানে একটা অক্সিরিন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে কার্বিন 1 আর কার্বিন 2 নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে থাকে। কিন্তু এটা ফটোকেমিক্যাল আনডাইস্টার্ড রিয়াকশানে হয়, যখন মানে ফটোকেমিক্যাল উলফ রিঅ্যারেঞ্জমেন্টে হয়, যখন সিলভার 1 ক্যাটালিস্ট দিয়ে রিয়াকশান করা হচ্ছে না। কিন্তু সিলভার 1 ক্যাটালিস্ট দিলে কিন্তু তুমি এই অবজারভেশন পাবে না, সেখানে তুমি একটাই মাত্র প্রোডাক্ট পাবে এবং সেটা হচ্ছে এইটি। ওকে, এবার একটা ফাইনাল জায়গা, সেটা হচ্ছে একবার কোশ্চেন দিয়েছিল, বলেছিল এইটা থেকে এইটা বানাও। সেটা তো খুব সোজা, কারণ হোমোলোগেশন হয়েছে এবং অবভিয়াসলি এই পার্টটা কাইরাল, তো এই পার্ট যদি কাইরাল হয় তাহলে যেহেতু এটা ইন্ট্রামলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট এবং মাইগ্রেশনটা যেহেতু ইন্ট্রামলিকুলার, তাহলে এখানে কনফিগারেশন রিটেন্ড হবে। ফার্স্ট পার্টটা কোনো অসুবিধা নেই, কিন্তু বলেছিল উল্টোটা কী করে করব, অর্থাৎ এইখান থেকে এইটা কী করে বানাবো। এটা একবারই দিয়েছিল। প্রথম পার্টটা সোজা, সেকেন্ড পার্টটা অতটা সোজা নয়। তো এটা করার জন্য অনেক টেকনিক করা যায়। তো ফার্স্টে আমরা এটাকে একটু ছোট করে আর লিখে নিচ্ছি, কারণ পুরো জিনিসটা বারবার লেখা যাবে না। আর লিখে নিলাম, কিন্তু মাথায় থাকবে যে আমরা যে সিকোয়েন্স অফ রিয়াকশান করব তাতে আরের সাথে মলিকুলের বাকি পার্টের যা যোগ আছে সেখানে যেন কোনো বন্ড না ভাঙে, কারণ বন্ড ভাঙলে কাইরাল সেন্টারের কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে, হয় রেসিমাইজেশন হবে, নাহলে পার্ট রেসিমাইজেশন হবে, নাহলে ইনভার্সন হবে, এইসব কিছু হবে। তো প্রথমে আমরা এই CO2H গ্রুপটাকে রিডাকশন করে নিই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে। আর এই পার্টে কোনো রিডিউসেবল ফাংশনালিটি নেই, অ্যাটলিস্ট LaH দিয়ে রিডিউস হতে পারে এরকম কিছু নেই। তো তাহলে এটাকে যদি আর ধরি তাহলে RCH2CO2H, তাহলে এটা হয়ে গেল RCH2CH2OH, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিডটা। এবার এর মধ্যে টসাইল ক্লোরাইড পিরিডিন দাও, তাহলে এটা OTS হয়ে যাবে। তারপর তার মধ্যে অ্যালকোহলিক NaOH দাও, এটা গুড লিভিং গ্রুপ হয়ে গেছে। এখানে একটা হাইড্রোজেন আছে, বিটা হাইড্রোজেন, কারণ এটাকে আমরা আলফা কার্বন বলতে পারি সেই রেসপেক্টে। তাহলে এলিমিনেশন হবে, অ্যালকোহলিক NaOH দিলে এলিমিনেশন হবে, আমরা সেখান থেকে RCH ডাবল বন্ড CH2 পেলাম। এবারে আমরা এর মধ্যে ওজন দেব এবং DCM মিডিয়ামে ওজন দেব। এবং ওজন জেনারেলি ফিনাইল রিংয়ের সঙ্গে রিয়াকশান করে না, খুব জোর করে রিয়াকশান করালে তবে ওজন ফিনাইল রিংয়ের সঙ্গে রিয়াকশান করে। কিন্তু নর্মালি অ্যালকিন থাকলে এবং ওজনকে যদি আমরা প্রপার কন্ডিশন সেট আপ করতে পারি তাহলে ফিনাইল রিংয়ের অ্যারোমেটিসিটিকেও হাত দেয় না, কিন্তু অ্যালকিনকেও কেটে দেয়। আর অ্যালকিনকে যখনই কাটবে আমার কাছে দুটো উপায় আছে ওজোনোলিসিস করে তাকে ওয়ার্কআপ করার। আমি অক্সিডেটিভ ওয়ার্কআপটা করবো, কারণ আমি চাইছি এই জায়গাটায় কেটে এইখানটায় অক্সিডেশন হোক। তাহলে এই পার্টটায় আমরা পেয়ে যাব হচ্ছে RCO2H, এবং সেইটা বেসিক্যালি হচ্ছে আমার এই কম্পাউন্ডটা, যেটা আমার স্টার্টিং মেটেরিয়াল ছিল প্রবলেমের প্রথমে। তার মানে হোমোলোগেশন করার সময় আমরা ডায়াজোমিথেন দিয়ে একটা কার্বন ইন্ট্রোডিউস করছি, আর হায়ার হোমোলগ থেকে লোয়ার হোমোলগে যাওয়ার সময় আমরা একটা ডাবল বন্ড ইনস্টল করছি কায়দা করে, এবং এই যে এক্সট্রা কার্বনটা আছে এই এক্সট্রা কার্বনটাকে আমরা তাড়াচ্ছি বাই ওজোনোলাইসিস অ্যান্ড অক্সিডেটিভ ওয়ার্কআপ। তাহলে এই পার্টটা কী হবে, এই যে কার্বনটা চলে গেল সেটা ফর্মিক অ্যাসিড ফর্মে যাবে, তার কারণে ফর্মালডিহাইড হচ্ছিল, মিডিয়াম H2O2 আছে, তাহলে ফর্মিক অ্যাসিড হয়ে যাবে। সো এইবার এরকম একটা কোশ্চেন একবারই দিয়েছিল, কিন্তু ফার্স্ট পার্টটা সোজা, সেকেন্ড পার্টটা আর লিটল বিট ট্রিকি, সেই জন্য আমরা এটা করে নিলাম। ওকে, সো নেক্সট আপ হচ্ছে আমাদের পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এই কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনের মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা অলরেডি ওয়াগনার মিরুইন দেখেছি, ডাইইনোনফেনল দেখেছি, বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট দেখেছি, এবং এখন আমরা আনডাইস্টার্ড তথা উলফ রিঅ্যারেঞ্জমেন্ট দেখলাম। মাথায় রেখো, উলফ রিঅ্যারেঞ্জমেন্ট ইজ এ পার্ট অফ আনডাইস্টার্ড রিয়াকশন। আনডাইস্টার্ড রিয়াকশন ওই যে 1, 2, 3 করে দেখানো হয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ প্রিপারেশান, সেখান থেকে আলফা ডাইজোকিটোন প্রিপারেশান, এবং সেখান থেকে হায়ার হোমোলগ অফ কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশান। এই পুরো সিকোয়েন্সটাকে আনডাইস্টার্ড বলা হয়। তার মধ্যে থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে উলফ রিঅ্যারেঞ্জমেন্ট।
which is a migration from carbon to electron deficient carbon. So in the next class we will start talking about the pinacol-pinacolon rearrangement. So I thank you for your patience, and I will be seeing you in the next one.